শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। তৈরি পোশাক খাতের মতোই সমান সুযোগ সুবিধা দেয়া হবে পাট এবং চামড়া শিল্পকে। গতকাল দুপুরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন বিজেএমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় মন্ত্রী জানান, পাট সংশ্লিষ্টদের কাছে সুনির্দিষ্ট পরামর্শ পেলে ধানের মতো পাটের দামও নির্ধারণ করে দিতে চায় সরকার। স্বাধীনতা পরবর্তী 52 বছরে দেশের পাট ও পাটজাত রপ্তানি কমেছে 88%। এ খাতের উন্নয়নে গেল 1.5 দশকে 2টি আইন করা হলেও কোনোটি শতভাগ বাস্তবায়ন হয়নি। ফলে পাট ও পাটজাত পণ্যের বিপুল রপ্তানি সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে আসছে না। সোমবার বাংলাদেশ পাটকল অ্যাসোসিয়েশন বিজেএমএ আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে পাটের চাষাবাদ থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ের নানামুখী প্রতিবন্ধকতা তুলে ধরে পাটকল অ্যাসোসিয়েশন। পাট শিল্পকে কাঁচামাল করার জন্য 12 থেকে সুদ দিয়ে যে চক্রবৃদ্ধি হারে তা 15-তে দাঁড়ায়। এই ঋণ গ্রহণ করা হয়, তাতে পাট শিল্পের প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে ব্যবহৃত কাঁচামাল ক্রয় করলে তারপরও 2% উৎসকর প্রদান করতে হয়। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জানান, সরকারের কাছ থেকে প্রণোদনা পাওয়ার চেয়েও উৎপাদন খরচ কমাতে উদ্যোগ নেওয়া বেশি জরুরি। কর হার নির্ধারণ এবং সহজীকরণের উপরও জোর দেন তিনি। ইনসেন্টিভ এখন আমরা ব্যবসায়ীরা খরচ চাইবো না, আমরা এখন ইজ অফ ডুইং বিজনেস চাইবো। আমরা কস্ট অফ ডুইং বিজনেস কিভাবে কমাই সেটাই চাইবো। ব্যাড ট্যাক্স যেটা বেশি, যদি ইনসেন্টিভ ব্যাড ট্যাক্স বেশি তো ইনসেন্টিভের দরকার কি? প্রতিবেশী ভারতে দীর্ঘদিন ধরে পাটের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পাটের রপ্তানি। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দেশটির জাতীয় নির্বাচন শেষ হলে এ নিয়ে বৈঠক করবে বাংলাদেশ। তাদের যেহেতু একটা জাতীয় নির্বাচন আছে, 11 জুন জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলে অ্যান্টি ডাম্পিং এর ব্যাপারে আমার সকল প্রস্তুতি নেওয়া আছে যে আমরা কিভাবে এটা করব। আমদানি রপ্তানি ডিপ্লোম্যাসির ল্যাঙ্গুয়েজেই আমরা করতে চাই, তাই নির্বাচনের পরে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব। অনুষ্ঠানে পাট খাতের উন্নয়নে 10,000 কোটি টাকার তহবিল গঠনের দাবি জানায় বাংলাদেশ পাটকল অ্যাসোসিয়েশন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। জোর করে ব্যাংক একীভূত করার বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়া সফল হবে না বলে মন্তব্য করেছেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক চেয়ারম্যানদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার নেওয়া অনেক পদক্ষেপ ব্যর্থ হয়েছে, আর ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করাকে ইতিবাচক বলছেন ব্যাংক চেয়ারম্যানরা। ব্যাংক একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের যে সিদ্ধান্ত, তাতে অনেক উদ্যোগী ভেস্তে গেছে। ব্যাংকগুলোর অনীহা প্রকাশ পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এর মধ্যে মুখ থুবড়ে পড়েছে ইউসিবি ন্যাশনাল ব্যাংক এবং সিটি ও বেসিক ব্যাংকের মার্জার। ব্যাংক একীভূতকরণ আতঙ্কে অনেক গ্রাহক আমানতও তুলে নিতে শুরু করেন, জানিয়ে উদ্বেগে অনেক কর্মকর্তা কর্মচারী এমনকি গ্রাহকরাও। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যাংক চেয়ারম্যানদের বৈঠক শেষে সাংবাদিকদের এমন নানা প্রশ্নের জবাব দেন ব্যাংকাররা। বলেন, জোর করে একীভূত করলে তা ফল দেবে না। কি ফর্মুলাতে হবে বলছে, ইন্টারন্যাশনাল তো স্ট্যান্ডার্ড ফর্মুলাস বেসিস আছে, সেসব ফলো করে যদি জোর করে মার্জ যাওয়া সম্ভব। মার্জ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আলোচনা করতেছে, কি করবেন এটা সেন্ট্রাল ব্যাংক জানেন। ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়াকে ইতিবাচক মনে করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান। যদি সিস্টেমটা ফেল করে তখন চেঞ্জেস আনতে হবে। এই বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে চেঞ্জ আনছে। আগে সেটা ফেল করেছে, অবশ্যই ফেল না করলে চেঞ্জ আনবে কেন? অর্থনীতি তার আপন গতিতে চলবে, চলতে চলতে এক জায়গায় থেমে যাবে, আবার নামবে, আবার উঠবে, এটাই তো অর্থনীতির নিয়ম। এদিন বৈঠকে ব্যাংকারদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই জোরপূর্বক মার্জার ভবিষ্যৎ কি।
আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ডিসেম্বর পরবর্তী সময়ে যারা এখন মার্জারে যাবেন না তাদেরকে কিন্তু ফোর্স মার্জারের দিকে যাওয়া হবে। সেক্ষেত্রে আসলে এই মার্জার নিয়ে এরই মধ্যে অনেক ব্যাংক অনীহা প্রকাশ করেছে, আমরা রিপোর্টেও যেমন দেখছিলাম। আজকের আলোচনার বিষয় জোরপূর্বক মার্জার ভবিষ্যৎকে এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে ডক্টর তৌফিক আহমদ চৌধুরী যুক্ত হয়েছেন, সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। আমরা তাকে স্বাগত জানাতে চাই। নিটল ডট বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। আমরা আসলে শুরুতেই যে বিষয়টি আপনার কাছে আসলে জানতে চাইব, আমরা রিপোর্টে শুনছিলাম গতকাল কিন্তু ব্যাংকের চেয়ারম্যানরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন এবং এরপর সাংবাদিকদের সাথে তারা আসলে জানিয়েছেন যে এই জোরপূর্বক মার্জারের ফলাফল আসলে ভালো হবে না। কিন্তু আমরা দেখছি যে ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। এরই মধ্যে বেসিক ব্যাংক, সিটি ব্যাংক এবং আমরা যে দেখেছি যে ইউসিবির সাথে যে এই যে আমরা দেখছি, অর্থাৎ এই যে মার্জারের ক্ষেত্রে অনীহা প্রকাশ বেরিয়ে আসছে, এটি কেন হচ্ছে? আসলে মার্জার তো বিশ্বব্যাপী নাকি হয়ে থাকে একটি সমাদৃত বিষয়, সেক্ষেত্রে বাংলাদেশে এই সংকটগুলো কেন তৈরি হচ্ছে? আপনার কাছে কি মনে হয় একজন ব্যাংক খাতের বিশ্লেষক হিসেবে? যেটা বিশ্বব্যাপী ঘটনা, এটা সব জায়গায় হয়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে মার্জার হচ্ছে একটা বেসিক্যালি একটা স্পন্টেনিয়াস ব্যাপার, বা এটা আসলে ফোর্স করা যায় না, বা এটা উপর থেকে চাপানো যায় না। এটা নিজেদের উদ্যোগে ওরা নিজেদের ভালোর জন্য এরা মার্জার করে থাকে। সো মার্জার ইজ বেসিক্যালি ইটস নট অ্যান ইম্পোজ বাই দ্য রেগুলেটর। পৃথিবীর কোনো দেশে এরকম এক্সাম্পল আপনারা জোর করে মার্জার করে দিয়েছে, but as a whole merger is not a sort of thing which can be imposed from বাংলাদেশে যেটা হচ্ছে সেটা তো আসলে জোর করে মার্জার করা হচ্ছে। আবার মার্জারটা করা হচ্ছে কি, দুর্বল ব্যাংক সবল ব্যাংক, তো দুর্বল ব্যাংক যদি সবল ব্যাংকের সাথে মার্জ করে দেন তাহলে এমনও হতে পারে যে সবল ব্যাংকও দুর্বল হয়ে যেতে পারে, তাহলে রেজাল্টটা কি দাঁড়ানো? তো সেটা তো আপনি যেরকম আশা করছেন যে দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে মার্চ করলে পরে আপনার দুর্বল ব্যাংকও সবল হয়ে যাবে, তার উল্টাটা তো হতে পারে, তাই না? সেজন্যই আপনি তো একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আপনি পা রাখলেন। তো সেজন্য এটা সবাই অপোজ করছে, বা অর্থনীতিবিদরা অপোজ করছে, বা চিন্তাবিদরা অপোজ করছেন। আর অন্যদিকে আপনি এই যে মার্জার যে করা হচ্ছে, এখন কেন করা হচ্ছে? করা তো হচ্ছে বিকজ এই নাম্বার অফ, আমাদের পলিসি মেকাররা মনে করি যে নাম্বার অফ ব্যাংকস অনেক বেশি হচ্ছে, এটা কমাতে হবে, তাই না? এই কমানোর কথা তো আমরা প্রথম থেকে বলছি, যখন থেকে নতুন ব্যাংকের লাইসেন্স দিচ্ছে তখন থেকে বলা হচ্ছে যে ঠিক আছে আপনারা ব্যাংকের লাইসেন্স দিতে চান দেন, কিন্তু এটার মধ্যে একটা এক্সিট পলিসি ঢোকান, তাই না? তো এক্সিট পলিসি না দিয়ে আপনি নতুন নতুন ব্যাংক সব লাইসেন্স দিয়েছেন, এখন এই ব্যাংকগুলো দুর্বল হয়েছে। দুর্বল কেন হলো, কার জন্য হলো, তার কোনো বিচার বিশ্লেষণ নাই, তাদের কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি আনা হচ্ছে না। এখন এই সবল ব্যাংকগুলোকে আবার আমরা দুর্বল করার জন্য আমরা প্রয়াস নিচ্ছি। সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে অ্যাজ এ হোল এই মার্জার থেকে আসলে কোনো ভালো ফলাফল আসবে না, বরঞ্চ আমাদের যে কিছু সবল প্রতিষ্ঠান ছিল সেগুলোকে আমরা এখন নষ্ট করব। এবং সে যেটা আরো অনেকে সন্দেহ করছে সেটা হচ্ছে যে যারাই দুর্বল ব্যাংকগুলোকে দুর্বল করার জন্য দায়ী, তাদেরকে হয়তো বা আমরা একটা রিলিফ আমরা এর মাধ্যমে আমরা দিতে চাই, বা তাদেরকে আমরা দায় মুক্তি দিতে চাই। তো এই সমস্ত কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মার্জারের পক্ষে, কিন্তু এখন যেভাবে মার্জিন করা হচ্ছে এইটার পক্ষে আমি কোনোভাবেই না, এটাকে আমি আসলে কোনোভাবেই আমি এটাকে সাপোর্ট করতে পারি না। জি, আমরা দেখলাম যে শেষ মুহূর্তে ন্যাশনাল ব্যাংক তারা মার্জার থেকে সরে এসে সংবাদ সম্মেলন করে তারা জানালেন যে তারা নিজেরাই আবার তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান, তারা নিজস্ব অনেক পদক্ষেপের কথা জানিয়েছেন। এই ঘটনাগুলো হচ্ছে, তারা এইটিকে কিভাবে দেখেন যে আসলে ব্যাংকগুলো নিজেরাও এখন তারা নিজেদের মতো করে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, অন্যদিকে মার্জারে যাচ্ছেন? ব্যাংকগুলো আপনার ন্যাশনাল ব্যাংক প্রথম থেকে কখনোই নিজেদের উদ্যোগে মার্চ করতে জানে। ব্যাংকগুলো যেটা বাংলাদেশ ব্যাংক থেকে ঠিক করে দিল যে ন্যাশনাল ব্যাংক উইল বি মার্জ উইথ দ্য ইউসিবিএল, তারপরে ন্যাশনাল ব্যাংকের বোর্ড ডিসিশন দিল যে না আমরা আমাদের মতো করে ঘুরে দাঁড়াতে পারবো, এবং তারা কিছু এক্সাম্পল সেট করেছিল। তারা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান থেকে কিছু টাকা উদ্ধার করে এনেছিল, তারা বসুন্ধরার কাছ থেকে টাকা উদ্ধার করে এনেছিল, তারা এই আপনার যে কি বলে আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে টাকা উদ্ধার করে এনেছিল, এবং
তারা বলছিল যে উই হ্যাভ গট এ প্ল্যান, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু বা বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন তারাই তো আপনার এই ওদের বোর্ড আপনার রিকনস্টিটিউট করে দিয়েছিল, এবং আইবি এর একজন প্রাক্তন ডিরেক্টরকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। সুতরাং তাদেরকে তো অন্তত কিছু সময় দেওয়া উচিত ছিল, তাদেরকে সময় টময় দিলেন না, কিছুই বললেন না। হঠাৎ করে দেখা গেল চিটাগাংয়ের আরেকটা গ্রুপকে এনে আবার তাদেরকে এখানে বসিয়ে দিলেন এবং আগের বোর্ডটাকে আপনি স্যাক করে দিলেন। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিশেষ করে যারা নাকি আগের বোর্ডে অ্যাপয়েন্টেড ছিল তারাই বা নিজেদের ক্যাপাবিলিটি সম্বন্ধে এখন কি মনে করবে, বা সাধারণ জনগণের কাছে তাদের ক্যাপাবিলিটি সম্বন্ধে একটা মানে ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, তাই না? তো এইগুলো ঠিক না। মানে বাংলাদেশ ব্যাংক যখন যাকে খুশি বসাবে বা যাকে খুশি তাকে এবার স্যাক করে দিবে, তো এইভাবে কি আপনি মানে মার্জারে আপনি সাকসেসফুল হবেন? তা তো হবেনই না, বরঞ্চ দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বোর্ড স্যাক করে দেওয়ার পরপরই দেখবেন এই ব্যাংকগুলো থেকে কিন্তু সমানে টাকা পয়সা উইথড্র হচ্ছে। এবং আপনার এই বেসিক ব্যাংক বলেন, ন্যাশনাল ব্যাংক বলেন, তারা তো সরকারের বিভিন্ন দপ্তরে যারা চিঠিও পাঠাচ্ছে যে আমাদের লিকুইডিটি একেবারে তলানিতে পৌঁছে গেছে, মানুষ এত ভাবে টাকা পয়সা উইথড্র করছে যে 2-1 দিনের মধ্যে আমরা হয়তো বা ব্যাংক রানের মতো পরিস্থিতি আমরা ফেস করবো। তো ব্যাংক রান যদি যখন আপনি ফেস করবেন তখন তো ডেফিনেটলি ব্যাংকিং সিস্টেম আর আপনি বাঁচায় রাখতে পারবেন। জি স্যার, একটা বিষয় এখানে বেশি আলোচিত হচ্ছে, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন ব্যাংকের, সেটি দুর্বল ব্যাংকের হোক অথবা সবল ব্যাংকের, সবার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। গ্রাহকদেরকেও দেখা যাচ্ছে কেউ হয়তো আমানত তুলে নিচ্ছেন দুর্বল ব্যাংকগুলো থেকে। এই পরিস্থিতিগুলো আসলে মার্জারের সময়কালীন কিভাবে মোকাবেলা করা যায় সেটি নিয়ে কিছু বলবেন। এগুলোই তো প্রথমে মার্জারে যাওয়ার আগে এগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে প্রত্যেকটা স্টেক হোল্ডার উপর আপনার কি ইম্প্যাক্ট করবে। আমি আমার প্রথম দিকের কথাবার্তাগুলোতে আমরা সেগুলো বলেছিলাম যে মার্জার নিয়ে আপনারা যেভাবে তাড়াহুড়ো করছেন, মার্জার এই ধরনের একটা তাড়াহুড়ো করার মতো বিষয় না। মার্জার করার আগে কোন স্টেক হোল্ডার উপরে কি ইম্প্যাক্ট করবে, আপনার অ্যাসেট কোয়ালিটি কি, আপনার এই দুইটা ব্যাংকের আপনার ডিপোজিট যখন আপনি একত্রীকরণ করবেন তখন তার ওভারঅল ইম্প্যাক্ট কি পড়বে, আবার লোন গুলো যখন একত্রীকরণ করবেন লোনের কোয়ালিটির উপর বেসিস করে তার উপরে কি ইম্প্যাক্ট করবে, আপনার এমপ্লয়ীদের উপরে কি ইম্প্যাক্ট করবে, এমপ্লয়ীদের চাকরির নিরাপত্তা থাকবে কিনা, তারপরে আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের উপর কি ইম্প্যাক্ট করবে, সবকিছু বিচার বিবেচনা করেই আপনাকে মার্জিনে যাওয়া লাগে। তো মার্জিন এরকম একটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত মাথায় আসলো আর কিছু লোককে দায়মুক্তি দেওয়ার জন্য আপনি একটা মার্চ করে ফেললেন, এভাবে মার্জিন হবে। তো সেটাই আমরা বলছিলাম এগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার, এগুলো নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, করে তারপর আপনাকে সিদ্ধান্ত, এবং এগুলো গবেষণা করা মানে বছরে সময় না। যেমন বাংলাদেশ ব্যাংক প্রথমে যখন মার্জার একটা সিদ্ধান্ত মার্কেটকে জানালো, বাংলাদেশ ব্যাংক বলেছিল যে আমরা ডিসেম্বর পর্যন্ত দেখবো, এবং ডিসেম্বর পর্যন্ত একটা মানে এটা একটা এনফ টাইম। কিন্তু সেই বাংলাদেশ ব্যাংকে দেখলাম ডিসেম্বর পর্যন্ত ওয়েট না করে, ব্যাংকগুলোকে সময় না দিয়েই নিজেরাই আপনার কি বলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বাজারে নিয়ে আসলো। তো এইগুলো এইভাবে করা যায় না, এবং মার্জার করার জন্য আমি মনে করি একটা এক্সপার্ট কমিটি করা উচিত। সেখানে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নেই, আপনার মার্কেট থেকে লোকজন নিয়ে, এবং বিশেষ করে অডিটর মানে ভালো এক্সপার্ট অডিটরও থাকবে তিনি, যারা নাকি প্রথমে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো, ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো, লাইবিলিটি গুলো অডিট করবে, তারপরে তারা এগুলো ভূত হলে পরে কি ইম্প্যাক্ট হবে সেগুলো বলার পরে সে কমিটি সিদ্ধান্ত নেবে। এভাবে করতে দেওয়া উচিত। জি স্যার, আমরা শেষ দিকে আমরা আপনার কাছে যেটি জানতে চাইবো যে ব্যাংক মার্জারের যে ভবিষ্যৎ, আজকের যে আলোচনার বিষয়, আমাদের দেশে এই যে পদ্ধতিতে মার্জার হচ্ছে তাতে করে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের সামনের দিনে আসলে কি অপেক্ষা করছে ব্যাংক মার্জারের ক্ষেত্রে? এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে কিনা? ব্যাংক মার্জার আমাদের দেশে যে পরিবেশে বা যে পরিস্থিতিটা এখন করা হচ্ছে, আই এম নট অ্যাট অল হোপফুল অ্যাবাউট ইট। এটা ভেস্তে যাবে এবং এটা আমাদের কোনো উপকারিতা আসবেই না, বরঞ্চ এটা আমাদের এই ব্যাংকিং সিস্টেমকে আরো মানে কি বলে মানে আমাদের সমস্যাগুলো আরো গভীরে নিয়ে যাবে। আর মনে রাখেন, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা মোস্ট ডমিনেন্ট পার্ট। এই সিস্টেমটাকে যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু ফাইন্যান্সই টিকবে না, ফাইন্যান্স না টিকলে অর্থনীতি টিকবে না। সুতরাং এই জিনিসগুলো সব পলিসি মেকারদের মাথায় রাখা উচিত।
সুতরাং এই শুধুমাত্র কিছু লোককে আপনি বেনিফিট দেওয়ার জন্য, তাদের দায়মুক্তি করার জন্য আমরা যে জোর করে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যে মার্জার করছি, সে থেকে আসলে আমরা খুব ভালো ফসল পাবো বলে আমি মনে করি না। জি স্যার, আমরা শেষ করব, শেষ প্রশ্ন যে এক্ষেত্রে আসলে করণীয় কি করা যেতে পারে, আপনার পরামর্শ যদি বলতেন স্যার। স্যার আপনাকে একটু দেখতে পাচ্ছি না আমরা, একটু যদি আমি বলেছি মার্জার কন্টিনিউ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনার মার্জার ইজ নট দি অনলি ওয়ে টু রিজলভ দ্য প্রবলেম অফ বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম। ওকে, দেয়ার আর মেনি আদার প্রবলেম, দেয়ার আর মেনি আদার রুটস, দেয়ার আর মেনি আদার টুলস যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। শুধু মার্জার কেন করবেন? আপনি কিছু কিছু ব্যাংক বন্ধ করে দেন স্যার। আমরা কিছু ব্যাংকে আপনি স্যার আমরা আপনাকে দেখতে অসুবিধা হচ্ছে, আপনি যদি হাতটা একটু সরিয়ে একটু সেন্টার পজিশনে থাকেন আমরা আপনাকে আরো বেটার দেখতে পাবো। জি জি, আমরা এখন বলুন। জি স্যার, জি স্যার, জি এখন মার্কেট চলতে পারে, জি মার্কেট চলতে পারে, তো কোনো মানে কোনো আবার মার্জারের পাশাপাশি অন্যান্য টুল আপনি নিয়ে আসেন, তাই না? কিছু কিছু ব্যাংক আপনি বন্ধ করে দিতে পারেন, কারণ দেওয়ার সময় তো মনে ছিল না, দেওয়ার সময় তো আপনি 100টা ব্যাংকের লাইসেন্স দিয়ে দিয়েছেন, তখন তো আপনি কোনো এক্সিট পলিসি করেননি। এখন কিছু ব্যাংকের ন্যাচারাল ডেতে আপনি ছেড়ে দেন না কেন, তাই না? তো ন্যাচারাল ডেট, কারণ সবচেয়ে বেশি বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম আপনার গভর্নেন্স প্রবলেম। এই বোর্ডগুলোকে কেন ঠিক করেন না? বোর্ড মেম্বার হওয়ার জন্য একটা কি বলে ফিট অ্যান্ড প্রপার টেস্ট আছে, সেগুলো কেন ফলো করা হয় না? এই যে এক একটা মানে পরিবারকে আপনারা সবগুলো বোর্ডগুলো দিয়ে রেখেছেন, সুতরাং এগুলোকে কারেকশন করেন, এনপিএল কে কারেকশন করেন, তো এইগুলো করেন এবং তার এগুলো করার জন্য মার্জার যতটুকু দরকার ততটুকু অ্যাপ্লাই করেন, তাই না? শুধু মার্জারের উপর ডিপেন্ড করে আসল প্রবলেমে তো আপনি হাত দিতে পারতেছেন না। আপনি কি গভর্নেন্স প্রবলেমে হাত দিতে পারছেন? এনপিএল প্রবলেমে হাত দিতে পারছেন না। তো সুতরাং আসল জায়গায় হাত না দিয়ে শুধু মার্জার করে আপনি কয়েকটা ব্যাংক আপনার একীভূত করে দিয়ে খালি বদনাম থেকে বাঁচার জন্য যে না আমি তো একীভূত, আমি তো ব্যাংকের সংখ্যা কমাইনি, ব্যাংক তো আছেই, তাই না? এগুলো বলার জন্য এই সমস্ত মার্জার করা ঠিক না। জি স্যার, অনেক ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আবারও পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই পাশে পাবো। আজকের মতো বিদায় জানাচ্ছি। জি দর্শক, আমাদের সঙ্গে আলোচনা ছিলেন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক বিআইবিএম। কথা বলছিলেন জোরপূর্বক মার্জার ভবিষ্যৎ কি, এই শিরোনামের আজকের এই আলোচনায়। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে, সাথে আছি বাবু কামরুজ্জামান। ৭২ বারের মতো সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করছে বসুন্ধরা ফাউন্ডেশন। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুরে ঋণ নিতে আসেন ৩০০ জন নারী, যারা কোনো ধরনের শর্ত ছাড়াই পাচ্ছেন ১৫,০০০ এবং ২০,০০০ টাকা করে। ৭২তম আয়োজনে বিতরণ করা হচ্ছে ৫০ লাখ টাকা, যাতে অর্থনৈতিকভাবে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, একই সাথে ঘুরে দাঁড়াচ্ছে পুরো পরিবার। ভাগ্যের চাকায় যোগ হচ্ছে নতুন গতি। অভূতপূর্ব এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সব মত পথের সচেতন মানুষ। ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ২৬,৮৫৯ নারী পেয়েছেন এই অর্থ। সব মিলিয়ে ২৫ কোটির বেশি টাকা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, নবীনগর এবং কুমিল্লার হোমনা উপজেলার দুস্থ নারীরা। তৈরি পোশাক খাতের গ্রিন ফ্যাক্টরিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। পাশাপাশি পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া পরামর্শগুলো কাজে লাগাতে চায় সংস্থাটি। সোমবার পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্বাহীদের নিয়ে গঠিত সিইও ফোরামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসির চেয়ারম্যান। বলেন, দেশের বড় প্রকল্পগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থায়ন করা যেতে পারে। তিনি জানান, কোনো আইন দিয়ে পুঁজিবাজারে প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক নয়। এজন্য শেয়ার দর কমার সর্বনিম্ন সীমা বা লয়ার সার্কিট ব্রেকার শিগগিরই তুলে দেওয়া প্রয়োজন। এ সময় সিইও ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান জানান, ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য যেন নীতি সহায়তা দেওয়া হয় তার দাবি জানানো হয় বৈঠকে। শুধুমাত্র আমরা ইকুইটি বেস মার্কেট হওয়ার কারণেই
দেখেন যে হঠাৎ করে মার্কেট খুব বুমিং হয়, আবার হঠাৎ করে কিন্তু খুবই ডিক্লাইন করে। এটা যদি অল্টারনেটিভ আরো প্রোডাক্ট থাকতো তাহলে আমরা আসলে ইন্ডেক্সের এত নেগেটিভ মুভমেন্ট বা এত ফাস্টার আমরা পরিবর্তনটা দেখতাম। আরএনজি সেক্টরের যে টপ গ্রিন ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে যদি আমরা পুঁজিবাজারে আমরা চেষ্টা করছি তাদেরকে আনার জন্য, সরকার চেষ্টা করছে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে আনার জন্য, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদেরকেও যদি আমরা তাদের সাথে আলাপ আলোচনা চলছে, এই প্রেক্ষাপটে আমরা মনে করি সামগ্রিক পরিস্থিতি পুঁজিবাজারের জন্য ভালোর দিকে যাওয়া। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা গতকাল দেখেছিলাম ইতিবাচক ধারায় লেনদেন চলছিল। আজকের যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের সবশেষ হালনাগাদ যে অবস্থা, সেখানে আমরা দেখতে পাই যে এখন পর্যন্ত কিন্তু সবগুলো সূচকের আজকের দিনে আমরা দেখছি যে পতনের মধ্য দিয়ে আসলে লেনদেন চলছে। বেলা 1:30 নাগাদ লেনদেনের যে পরিস্থিতি, তাতে আমরা দেখছি যে 78 পয়েন্ট কমেছে প্রধান সূচক ডিএসইএক্স, 78 পয়েন্ট কমে অবস্থান করছে 5558 পয়েন্টে, এবং 15 পয়েন্ট কমেছে ডিএসসির যে সরিয়া সূচক সেটি, এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 যে সূচক রয়েছে সেটিও কিন্তু আজকের দিনে বেশ বড় পতন হয়েছে। আমরা দেখছি যে 23 পয়েন্ট কিন্তু এরই মধ্যেই পতন হয়েছে। সব মিলিয়ে সবগুলো সূচকের আজকে পতন, এবং এখন পর্যন্ত হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটে আমরা যেটি দেখছি যে আজকে কিন্তু মাত্র 29টি শেয়ারের দর এখন পর্যন্ত বেড়েছে, 3% শেয়ারের দর কমেছে, অর্থাৎ বড় ধরনের পতনের পাশাপাশি আমরা দেখছি শেয়ার দরেও দর পতন হয়েছে, এবং অপরিবর্তিত রয়েছে 33টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। আর লেনদেনও আমরা আজকে দেখছি যে অনেকটা ভাটা, অর্থাৎ লেনদেন কিন্তু আমরা মাঝে দেখছিলাম 700 কোটি 800 কোটি লেনদেন হচ্ছিল, আজকে কিন্তু 532 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। সার্বিকভাবে আসলে পুঁজিবাজার এক ধরনের প্রায়শই আমরা দেখতে পাচ্ছি যে কখনো উত্থান হচ্ছে পতন হচ্ছে, অর্থাৎ এক ধরনের একটু অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের স্টেবল হওয়ার যে সুযোগ সেটি আসলে খুব বেশি পাচ্ছেন না। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। দর্শক, রাজধানীর মতিঝিলে এবিসিসিআই, সিপিডি এবং জিআইজেড এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যবসা সম্পর্কিত বাধা এবং তা থেকে উত্তরণের উপায় বিষয়ক সেমিনার, যেখানে আছেন বিডা চেয়ারম্যান, এবিসিসিআই সভাপতি, বাণিজ্য প্রতিমন্ত্রী সহ আরও অনেকেই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, আমরা যুক্ত হব বাণিজ্য প্রতিমন্ত্রী মুহূর্তে কথা বলছেন। Have to take the opportunity. We are strategically located, politically a very neutral country, I will say. We have, people willing to invest in Bangladesh. All we have to do, what BIDA is doing, that they are trying to ease the doing business in Bangladesh, and hopefully this number, this record, some are political. The ranking of World Economic Forum, I don't give that importance to that. The important is when the real businessmen come, what are the problems they face and how we solve their problem. Yes, we have a long way to go, but we are much better than before. Or else, last 15 years, under the leadership of our Honorable Prime Minister, from 15-16 billion, we have 60+ billion of export. Our total GDP size was 91 billion. It was now 460 billion plus. And the infrastructural development, we achieved a Chittagong port, from Matarbari to other ports, railroad. It is now, what I say, that 10-15 years back, it was not possible. I just want to address few of the remarks I find from some person, especially one of our second generation, Tasfiya Jassim, our ex-president's daughter, representing Bengal Group. We should appreciate the new generation. They are speaking up, they are well educated, they are coming up. High cost of borrowing. I think Bengal Group can take the lead and list their companies. I'm not representing finance ministry today or capital market. I think they can take the leadership and bring to the public. One of the thing I was discussing with Muslim Chaudhry before we entered this meeting, that our capital formation need to reform. Morjan Bhai also work on that.
paid up capital and loan, we don't have any relationship. Paid up capital means the capital you employ in the business. So the capital formation in last 52 years was limited. So we have to increase the capital formation, and that way you can increase the capital market, because without capital market, by borrowing from bank, you cannot do industrialization. Simple. Because you make a building for 50 years, 100 years. You make an industry for 25 years, 30 years. You have to pay back within 8 years. Which entrepreneur here can pay back within 8 years? The system make the NPL. We always blame that there are a lot of NPLs, which, like a capitalist country don't go through this NPL crisis. In 2008, America had a $1 trillion bailout package. In 98, Southeast Asia have a $1 billion package of this NPL crisis. দর্শক, আমরা কথা শুনছিলাম, বাণিজ্য প্রতিমন্ত্রী কথা বলছিলেন এফবিসিসিআই, সিপিডি এবং জিআইজেড এর যে যৌথ আয়োজন রাজধানীর মতিঝিলে, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম। এই পর্যায়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের নাম ঘোষণা করা হচ্ছে, আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে। কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগে থেকে করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, আপনাকে এটা বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট আমরা বলি, ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমহিমায়। শ্রীলঙ্কার সাথে থার্ড ওডিআই আগে কথা বলেছে এবং এই সিরিজে সেরকম কন্ট্রিবিউট করেছে লাস্ট দিনের ম্যাচখানে। তো তার কোনো অল্টারনেটিভ ছিল না বলে কি তাকে প্রাধান্য দিতে হলো? এক, আর দুই হচ্ছে যে আপনার টিমের দুজন খুব এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, রিয়াদ আর শাকিব। অবভিয়াসলি শাকিব ইজ প্লেইং, সবকটা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো তাদের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট থাকবে এই ফর্মের সিচুয়েশন? দেখেন, লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি, ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্যকের ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো, বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি। কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই দুটো ম্যাচ যে তিনি খেলেননি, সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে। একটা প্রশ্ন ছিল যে তানজিম সাকিব এবং সাইফুদ্দিন ইস্যুতে আপনি বলছিলেন যে আসলে সাইফুদ্দিন প্রপার ইয়োগা গুলো করতে পারছিল না, বিবেচনার ক্ষেত্রে এটা শেষ মুহূর্তে কাজে এসেছে বা আপনাদের মাথায় ছিল, এবং তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন 7 উইকেট বেশি পেল, যেহেতু প্রপারলি পার্টিকুলার সিচুয়েশনে আসলে সে ডেলিভার করতে পারেনি, সেটাই রিজন হয়েছে। তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই, তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইয়োগা করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোনো সম্ভব হয়েছে যে দুইটা ম্যাচ খেলেছে? এক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিয়েছেন, কিন্তু
তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে, আকিব হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি। তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? রাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন করা যায় না। এক স্পেশালি T20 ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে। চিটাগংয়ে আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে। তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, বাট খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল, আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য। তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম, বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাব। সেই জন্য আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য, যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই, আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি। জি, তাসকিনের প্রসঙ্গে আবার একটা বলি, যেটা বার্নিং কোশ্চেন হলো যে একটা ক্রিকেটারের ইনজুরি যে কোনো সময় হতেই পারে, বাট তাসকিনের তো হিস্ট্রি আছে ইনজুরির এবং তার অনেক ছোট প্রভাব পেয়েছে। তো সেই ক্ষেত্রে টানা 4টি ম্যাচ, মানে ওয়ার্ল্ড কাপের আগে জিম্বাবুয়ের মতো একটা সিরিজে টানা 4টি ম্যাচ আগে খেলানো কতটা যৌক্তিক? অবভিয়াসলি আপনার 11 সিলেকশন আপনাদের সেই হয়তো দায়টা নেই, আপনাদের দিকে কোনো সাজেশন ছিল কিনা এবং বিং দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন প্যানেল, আপনি পার্সোনালি কি মনে করেন? না, এখন দেখেন একটা জিনিস ঘটার পরে কিন্তু মনে হয় আমরা নিজেও কিন্তু আক্ষেপ করেছি যে আসলে হয়তো অ্যাভয়েড করা যেত। তো আসলে অনেস্টলি আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সাজেশন দিইনি। আমরা শরীফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে উইথড্র করে নিয়েছিলাম, বাট 4th ম্যাচে আমার ফার্স্ট 11 দিয়ে দর্শক, প্রধান নির্বাচক কাজী আশরাফ কথা বলছিলেন। বিসিবির প্রধান নির্বাচক, T20-র যে নতুন দল ঘোষণা করা হয়েছে সেখানে আমরা যুক্ত ছিলাম। এবার নিটল টাটা বিজনেস আওয়ার একটা বিরতি নিব, ফিরবো ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। তারবিহীন IoT প্রযুক্তির সিসি ক্যামেরার যুগে প্রবেশ করল বাংলাদেশ, যেখানে কোনো রকম তারের সংস্পর্শ ছাড়া ওয়াইফাইয়ের মাধ্যমে CCTV পরিচালনা করা যাবে। থাকছে হাই রেজুলেশন ক্যামেরা ও অডিওর ব্যবস্থাও। আন্তর্জাতিক ক্যামেরা ব্র্যান্ড ডাহুয়ার নতুন গো ওয়্যারলেস সিরিজের সিসি ক্যামেরা বাংলাদেশের বাজারে আনলো স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেবে আধুনিক প্রযুক্তির এসব সিসি ক্যামেরা। তারবিহীন হয় যে কোনো সময় যে কোনো জায়গায় এটি স্থানান্তর করা সহজ হবে। অনুষ্ঠানে ডাহুয়ার দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং ও টেকনোলজিক্যাল ম্যানেজার জেরি জং উপস্থিত ছিলেন। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। চলছে মধুমাস, পাকতে শুরু করেছে রসালো ফল লিচু। পাবনার ঈশ্বরদী এখন এই ফলের রঙে রঙিন। বাজারে ওঠানোর পর ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। আগামী সপ্তাহ থেকে পুরোপুরি লিচু কেনাবেচা শুরু হয়ে যাবে বলেও জানান তারা। কৃষি বিভাগের আশা, এবার তীব্র তাপপ্রবাহে কিছুটা ফলন বিপর্যয় হলেও লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না। পাবনা থেকে আহমেদুল হক রানার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল লিচু বাগান, থোকায় থোকায় ঝুলছে মধুমাসের রসালো এই ফল। টুকটুকে লাল লিচুতে এখন রঙিন হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী।
প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের, কিন্তু বাজারে ওঠানোর পর ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা। এই বাজারে আমরা লিচুগুলা বিক্রি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ওই ফুলের সময় যে ক্ষতিটা হয়েছিল, গুটির সময় যে ক্ষতিটা হয়েছিল, ওটা আমরা ইনশাল্লাহ পুষায় নিতে পারবো। যে দাম করছে আমারও পড়তে আছে, যারা ব্যাপারী তাদেরও পড়তে আছে, যারা কিনে খাবে মনে হয় তাদেরও পড়তে আছে। বাজারে লিচু প্রথম উঠেছে দেখে অনেকেই কিনছেন। এখানকার লিচু সুস্বাদু ও মিষ্টি, তাই কদরও বেশ ভালো। সপ্তাহখানেকের মধ্যে লিচুর বেচাকেনা আরো বাড়বে। বাজারে যারা ভালো লিচু আসছে তারা 2500, 2400, 2600 পর্যন্ত দাম পাচ্ছে, আবার 1800 আছে, 2000 আছে, 2200 আছে, বিভিন্ন রকম কোয়ালিটির পর দাম। আজকে প্রথম বাজার, আজকে লিচু বিক্রি হলো 2500 টাকা হাজার আঠির লিচু। কৃষি বিভাগ জানিয়েছে তীব্র তাপপ্রবাহ চলা অবস্থায় পাকার আগে ও পরে অনেক গাছেই লিচু ফেটে শুকিয়ে নষ্ট হয়েছে। এরপরও লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে আশা তাদের। খরার সময় আমাদের কৃষকদেরকে অনেক পরিশ্রম করতে, তারা নিয়মিত সেচ দিয়েছে, তার মালচিং করেছে, গাছে পানি স্প্রে করেছে, তার মাধ্যমে তারা তাদের উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও তারা লিচুকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং এখন আগাম বাজারে লিচু আসতে শুরু করেছে। এবছর জেলায় 4300 হেক্টর জমিতে 38,000 মেট্রিক টন লিচু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।